প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। বাংলা টিভির মাসব্যাপী নিয়মিত বিশেষ আয়োজন প্রাণের মেলা বইমেলা অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ। যে বই পড়ে না তার মধ্যে মর্যাদা বোধ জন্মে না। বই হচ্ছে শ্রেষ্ঠ আত্মীয়, যার সঙ্গে কোনোদিন ঝগড়া হয় না, কোনোদিন মনোমালিন্য হয় না। এ কথার গুরুত্বকে অনুধাবন করেই আমাদের বাংলা টিভির স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন দেশের জীবন্ত কিংবদন্তি আবৃত্তিকার শিমুল মোস্তফা। অনুষ্ঠানটির নিবেদক ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, সহযোগী নিবেদক কবিবাড়ি সাদাড্ডা। আর অনুষ্ঠানটি উপস্থাপনা করছি আমি আসাদ কাজল। প্রিয় দর্শক, চলুন অতিথির সঙ্গে মূল আলোচনায় ফিরে যাই। শিমুল ভাই, কষ্ট করে আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি, তবে সামগ্রিক পরিবেশে তো সারা বিশ্বই ভালো নেই। সেই অর্থে ভালো থাকাটা আসলে খুব কঠিন, তারপরও চেষ্টা করছি ভালো থাকার জন্য। শিমুল ভাই, আপনাকে আমি এমন একটি প্রশ্ন করব, এরকম প্রশ্ন কখনো আপনি শুনেন নাই বলে আমি বিশ্বাস করি। প্রশ্নটি হলো, গানের সুরকার আছে, আবৃত্তির সুরকার নেই কেন? আচ্ছা, আবৃত্তি একটি বোধের শিল্প। আমরা কিছু কিছু মানুষ আবৃত্তিটাকে মানুষের সামনে পৌঁছে দেবার চেষ্টা করি। এটি একটি প্রাচীন বিষয়। বিষয়টি এরকম যে যখন মানুষ লিখতে পারেনি, লেখা জানতো না, তখন মানুষ মুখে মুখেই তার বাণীগুলো, তার দর্শনগুলো, আমরা দেখেছি সক্রেটিসের টাইমেও তারা বিভিন্ন বাজারে হাটে বসে তার দর্শনগুলো বিভিন্ন মানুষকে শোনাতেন, লিখে লিখে না, কারণ সবাই পারতেন না। এবং আমরা পটচিত্র বলেও একটি জিনিস জানি, যে পটে ছবি এঁকে এঁকে মানুষকে বোঝানো হতো গল্প কাহিনীগুলো। অনেক প্রাচীন একটি ব্যাপার। কিন্তু পরবর্তী পর্যায়ে আবৃত্তি বলতে আমরা যে জায়গাটাতে বলি, সেটি হচ্ছে যে বাচিক বৈশিষ্ট্যটা, সেটার মধ্যে আমরা কিছুটা ওই সচ্ছলতা, কিছুটা মার্জিত কিছু বিষয়গুলোকে নিয়ে এসেছি। আনার কারণে যেটা হয়েছে যে এখন এটা একটা আলাদা শিল্প হয়েছে। কিন্তু এটার একটা কারণ হচ্ছে যে আমার যে চিন্তাধারা একটা কবিতা বা যে কোনো কিছু থেকে আমি ভাবি, আমি নির্মাণ করি, আমি এটা উপস্থাপন করি। তো আবৃত্তি এমন একটা মাধ্যম, যে মাধ্যমে নিজেই পরিচালক, নিজেই উপস্থাপক, নিজেই নির্দেশক, এবং সবচেয়ে বড় যে জিনিসটি, যে আবৃত্তি করতে গেলে যেটা সবচেয়ে বেশি দরকার হয়, সেটা হচ্ছে একজন ভালো শ্রোতা। তার কান অনেক ভালো থাকতে হবে, যে আমি যে জিনিসটা শোনাচ্ছি সেই জিনিসটা শ্রোতারা কতটুকু ভালো করে শুনতে পাচ্ছেন বা কতটুকু গ্রহণ করছেন, সেটা সবার আগে আমাকে বুঝতে হবে। যে আমার একটা কবিতা আসলো, সঙ্গে সঙ্গে আমি সেটা ধাম করে পড়ে ফেললাম, এবং সেটা শ্রোতা কতটুকু গ্রহণ করবে সেটা আগে আমাকে বুঝতে হবে। কিন্তু তার মানে একজন আবৃত্তিকার নিজেই হচ্ছে উপস্থাপক, নিজেই নির্দেশক, নিজেই পরিচালক, এবং নিজেই শ্রোতা বা দর্শক। আপনার কাছে আমার প্রশ্ন ছিল, সুরকার নেই কেন? তো অনেকের কাছে শুনতে পাই যে গানে সুরকার থাকাতে অনেক সময় ভালো গান হোক, অভালো গানই হোক, সুরের কারণে গানটি জনপ্রিয় হয়ে যায় এবং ভালো রূপ নেয়। কিন্তু আবৃত্তি জনপ্রিয় না হওয়ার পিছনে সুরকারের অভাব রয়েছে বলেই আবৃত্তিকে অনেকে দোষারোপ করেন। না, উনি জানেনই না যারা বলেন। আমি একটা সহজ কথা বলি, সুর মানুষকে দোতনা তৈরি করে নিঃসন্দেহে, কিন্তু সুর কিন্তু সীমাবদ্ধ করেও দেয়। আমি গান শিখি শুরুতে, আমার শিল্পচর্চার প্রথম ধাপটি হচ্ছে গিটার বাজানো, তারপরে আমি ছায়ানোটে গান শিখি। আমি খুব ভাগ্যবান যে বাংলাদেশে না, এই উপমহাদেশে রবীন্দ্রসঙ্গীতের প্রথিতযশা গুণী ব্যক্তি, গুণী সাধক বলবো, তাদের সান্নিধ্য পেয়েছি। যেমন ওয়াহিদুল হককে পেয়েছি, সঞ্জিদা খাতুনকে পেয়েছি, এবং আমি একটা পর্যায়ে বন্যা আপাকেও পেয়েছি। কিন্তু ওয়াহিদ ভাই আমাকে একটা জিনিস খুলে দিয়েছেন, যে আমি গান গাওয়া থেকে সুরেশ আবৃত্তিতে আসলাম কেন। উনি যখন আমাদের গান শেখাতেন, তিনি রবীন্দ্রনাথের গানটি প্রথমে লিরিকটা আবৃত্তি করতে হতো, মুখস্থ আবৃত্তি করে তারপরে গানটা ধরতে হতো। উনি আবৃত্তিটা দিয়ে আগে অর্থটা বোঝানোর চেষ্টা করতেন। তো আমি প্রায়ই দেখতাম যে আমি যখন কবিতা পড়তাম, গানের লিরিকগুলো পড়তাম, তখন দেখা যেত যে আমার মনের মধ্যে মনে হচ্ছে যে এই গানটার লিরিকটা তো এক এক সময় এক একটা অর্থ প্রকাশ করছে।
এক একভাবে রবীন্দ্রনাথ লিখেছেন একটা অর্থ দিয়ে, কিন্তু এটার অনেকগুলো শাখা প্রশাখা বেরোচ্ছে। কিন্তু আমি যখন গানটা গাচ্ছি তখন একটা সুরেই গাচ্ছি, এই সুরের বাইরে যেতে পারছি না। কিন্তু কবিতা হচ্ছে স্থানকাল পাত্রে একটি কবিতা সকালে আমার কাছে একরকমের থাকবে, বিকেলবেলা সেই কবিতাটি একরকমের নাও লাগতে পারে। তাহলে আপনি বলতে চাচ্ছেন একটি গান নির্দিষ্ট সুরের বাইরে গাওয়া যাবে না, যাচ্ছে কিন্তু না। কবিতাকে নানা সুরে যে যেভাবে পারেন হ্যাঁ, সেভাবে শিল্পমণ্ডিত করে অবশ্যই অবশ্যই আবৃত্তি করতে পারেন। হ্যাঁ, এই সুযোগটি আছে এবং কবিতা কখনো নির্মাণ হয় না। ধন্যবাদ শিমুল ভাই। ফিরছি বিজ্ঞাপন বিরতির পর। বিরতির পর আপনার কাছে আবার ফিরে আসব। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন প্রাণের মেলা বইমেলা অনুষ্ঠানটির নিবেদক ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, সহযোগী নিবেদক কবিবাড়ি সাদাড্ডা, আর অনুষ্ঠানটি উপস্থাপনা করছি আমি আসাদ কাজল। বিজ্ঞাপন বিরতির পর আপনাদের কাছে আবার আসব, ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকুন। বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক একটি সেবামূলক ও পরামর্শমূলক প্রতিষ্ঠান। রবি থেকে বৃহস্পতি 3 জন অতিথি এক টেবিলে, নানা বিষয়, দেশ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি। দেখুন, রাজনীতি কিন্তু আসলে রাজার নীতি নয়। আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী কাজ করে বলেই তো দেশ এগিয়ে যাচ্ছে। গ্যাসের দাম বাড়া মানে সব জিনিসের দাম বাড়া। প্রতিদিন ভিন্ন মত, ভিন্ন সমীকরণ। যদি বিদ্যুতের জোট হিসাবে করতে পারছি না, এটা তো মরা মাছার প্রশ্ন। কখনো যুক্তি, আবার কখনো রাজনৈতিক উত্তাপ। বাংলাদেশ বিশ্বাস করে চীন একটা বন্ধু রাষ্ট্র। দুর্নীতিবাজরা, ঋণ ক্লাব ইত্যাদিরা তারা সরকারের ছাতার নিচে চলে যায়, যে সরকারি থাকুক। মুক্তিযুদ্ধের তথ্য বিকৃতি যেন না করতে পারে তার জন্য একটা আইন কিন্তু খসড়া তৈরি আছে। 16 কোটি মানুষ স্বপ্ন একটি সমৃদ্ধ বাংলাদেশ। আপনার ভাবনার সাথে মিলিয়ে নিন আমার ভাবনা। লিটল টাটা বাংলা টক দেখবেন রবি থেকে বৃহস্পতি রাত 10:30টায়, শুধুমাত্র বাংলা টিভিতে। শুক্রবার আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? মানুষ মারা যাওয়ার কারণ কিনা পানি মুখে দেওয়া যায় কিনা, এরকম কোনো আসলে কোরআন হাদিসে পাওয়া যায় না। মনে মনে জিকির করলে সেটা কতটা জায়েজ? জিকিরটা সবসময় করা যায়। আমার কি বাসে নামাজ হবে, পর্দা থাকে, যদিও আমাদের বাসে ছেলেরা নামাজ পড়ে। নারীদের ইসলামী জিজ্ঞাসা নিয়ে নিয়মিত ফোনো লাইভ ইসলামী নারীর জিজ্ঞাসা দেখবেন প্রতি শুক্রবার বিকেল 4টায়, শুধুমাত্র বাংলা টিভিতে। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা টিভির নিয়মিত আয়োজন আইন ও বিচার বিষয়ক অনুষ্ঠানে। অভিযোগ যদি সেটা মামলাতেই পরিণত না করতে পারি আমরা, তাহলে আমরা কাদের কাছে যেতে পারি? যদি সে ধরনের আপনি অন্যায় দেখে থাকেন, একটা হচ্ছে কোর্টে আপনাকে আশ্রয় নেওয়া। আইন আমাকে যে লিবার্টিটা দিচ্ছে, হোয়াট ইজ মাই এক্সটেন্ট অফ মাই দিস লিবার্টি? আইনটাতে বলা ছিল 180 দিনের মধ্যে বিচার কাজ শেষ করতে। এখন স্পেশাল ট্রাইব্যুনাল আইনি সহায়তা নিয়ে ফোনো লাইভ আইন ও বিচার দেখবেন সরাসরি প্রতি রবিবার বিকেল 5:30 শুধুমাত্র বাংলা টিভিতে। শুক্র ও শনিবার ফোনো লাইভ। বাংলাদেশের স্বনামধন্য আলেমদের নিয়ে প্রতিনিয়ত আয়োজন ইসলামিক জিজ্ঞাসা ও জবাব অনুষ্ঠান নিয়ে থাকছি বাংলা টিভির পর্দায়। ওমান কতারাহা বাতাত্তুহু, যে এই আত্মীয়তাকে ছিন্ন করবে তার সাথে আমি নিজেই সম্পর্ক ছিন্ন করে দিই। ফরজ সালাতের পরে যে ইমাম সাহেব সম্মিলিত মোনাজাত করে, আচ্ছা, এটা কি শরিয়াতে কি কতটুকু না জায়েজ আছে? নামাজের পরে মোনাজাত করার নির্দেশ কোরআন শরীফে আল্লাহ স্বয়ং দিয়েছেন। এই নামাজ শিক্ষা তো ফরজ, মুক্তাদি ইমামের পেছনে কিছুই পড়বে না, আচ্ছা, বরং মুক্তাদি নীরব থাকবে। আর এই নিয়মিত আয়োজনে আপনাদের যে কোনো প্রশ্নের সমাধান দেওয়ার জন্য প্রস্তুত আমি। আপনি প্রস্তুত তো? ফোনো লাইভ ইসলামিক জিজ্ঞাসা ও জবাব দেখবেন প্রতি শুক্র ও শনিবার বিকেল 5:30 শুধুমাত্র বাংলা টিভিতে। পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে আছেন 1 কোটির বেশি প্রবাসী বাংলাদেশি। এই প্রবাসীদের নিয়ে বাংলাদেশের জাতীয় টিভি চ্যানেলগুলোর মধ্যে একমাত্র বাংলা টিভি নিয়মিত প্রচার করছে 30 মিনিটের একটি সংবাদ বুলেটিন বিশ্ব বাংলা। প্রতিদিন বাংলাদেশ সময় দুপুর 1টায় সারা বিশ্বে বাংলাদেশিদের খবর জানতে চোখ রাখুন বাংলা টিভির পর্দায়। গ্রিসে প্রবাসীদের সহজ শর্তে বৈধতা সহ বেশ কিছু দাবি নিয়ে রাজপথে আন্দোলনে নেমেছেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রবাসীরা। শাওন আহমেদ, বাংলা টিভি, ভ্যানিশ, ইতালি। বাংলা টিভি সারা বিশ্বে। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবার এলাম।
নিশ্চয় এতক্ষণ আপনারা আমাদের সঙ্গেই ছিলেন। চলেন অতিথির সঙ্গে মূল আলোচনায় ফিরে যাই। শিমুল ভাই, আলোচনার মাঝখানে আপনার কাছ থেকে একটি কবিতা পাঠ বা আবৃত্তি শুনতে চাই। হ্যাঁ, অনেকদিন পরে। তুমি তো ভালো কবি, তুমি এতক্ষণ আসাদ কাজল বলছো। আপনার আশীর্বাদ। আমি তো তোমার সাথে অনেক দিন, একেবারে ছোটবেলা থেকেই তোমাকে চিনি, 35 বছর। হ্যাঁ, সে বাচ্চা কাজল এখন কত বড় হয়ে গেছে। তো আমি এখানে থাকা অবস্থায় এই লেখাটা পেয়েছি, তারপর শুনলাম এটা তোমার কবিতা। আমি বললাম যে তাহলে এটা একটু পড়ে দিই। কবিতাটির নাম কিছুই নেই, একটা চিঠি, ইতি কথাই কবিতা। আচ্ছা। বেদনা আমার নয়, আনন্দ আমার নয়, কি তবে আমার? আনন্দকে ভালোবেসে বেদনা করেছি পর, মিথ্যে অভিনয় সব আমার ভেতর। সংসার আমার নয়, এ ধর্ম আমার নয়, কি তবে আমার? সংসার আপন ভেবে ধর্ম খর্ব করে সত্যের জীবন থেকে আমি যাই সরে। এ ঘুম আমার নয়, ব্যস্ততা আমার নয়, কি তবে আমার? ঘুম স্বপ্নে সময় করেছি আমি পার, ব্যস্ততা কিসের ছিল বুঝিনি তো আর। গোলাপ আমার নয়, এ ঘ্রাণ আমার নয়, কি তবে আমার? গোলাপ মোহে প্রেমের কাছে ছুটে আসি, অন্ধমোহে মিথ্যে করে আমি ভালোবাসি। প্রাসাদ আমার নয়, ক্ষমতা আমার নয়, কি তবে আমার? ক্ষমতার মোহে পড়ে ক্ষমতা বাড়াই, অবশেষে যুদ্ধ শেষে জীবন হারাই। সমুদ্র আমার নয়, সাঁতার আমার নয়, কি তবে আমার? সমুদ্রের শীতলতা বুকের ভেতরে জীবন তৃষ্ণায় সাঁতার কাটি জীবন ভর। পাহাড় আমার নয়, আকাশ আমার নয়, কি তবে আমার? পাহাড়ের এই স্বপ্ন ছুঁয়ে বিশ্বময়, স্বপ্নের মানুষ আকাশ করেছে জয়। রমণী আমার নয়, শয্যা আমার নয়, কি তবে আমার? রমণীর কাম স্বর্গ কোথায় এসে থাকে, বহুগামী কাম রমণী আমাকে ডাকে। এ জন্ম আমার নয়, এ মৃত্যু আমার নয়, কি তবে আমার? জন্ম মৃত্যুর রহস্যে কোনোভাবে থাকি, সুখ দুঃখ আশা নিয়ে ঈশ্বরকে ডাকি। এই ইচ্ছা আমার নয়, অনিচ্ছা আমার নয়, কি তবে আমার? ইচ্ছা অনিচ্ছার মাঝে স্বপ্নগুলো ভাসে, অবশেষে আমি দেখি কেউ নেই পাশে। কফিন আমার নয়, দাফন আমার নয়, কি তবে আমার? দাফনের শেষে মাটির বিছানা ঘর, আত্মীয় স্বজন বন্ধু হয়ে যায় পর। প্রেয়সী আমার নয়, চুম্বন আমার নয়, কি তবে আমার? প্রেয়সীর চুম্বনবিহীন রাত্রি যায়, তবু রাত্রির সঙ্গম শেষে সে কি পায়? এ পাপ আমার নয়, পুণ্যতা আমার নয়, কি তবে আমার? পাপ পুণ্যের বিচারে মানবতা কাঁদে, জীবন যাপন শেষে আমি তার ফাঁদে। শিমুল ভাই, আপনার মুখে আমার কবিতা শুনে আমি সত্যি আবেগ আপ্লুত এবং আপনার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। কেন, তুমি তো ভালো লিখো। শিমুল ভাই, আপনার কাছে এবার প্রশ্ন। আপনি একজন সফল উপস্থাপক, সফল সংগঠক, একজন সফল আবৃত্তিকার এবং এর পাশাপাশি আপনি একজন প্রশিক্ষক। এই প্রশিক্ষণের মাধ্যমে আপনি হাজার হাজার আবৃত্তিকার তৈরি করেছেন, কিন্তু এই হাজার হাজার আবৃত্তিকার কেউই শিমুল মোস্তফার অবস্থান দখল করতে পারেননি। এই না পারার পিছনে আপনার প্রাপ্তি কি, অপ্রাপ্তি কি? কারোর সাথে আসলে কারো তুলনা করা যায় না, আমি কখনোই সেটা বিশ্বাস করি না। প্রত্যেকটা মানুষই আসলে নিজস্ব সত্তা নিয়ে বেড়ে ওঠে। আবৃত্তি আমি কখনো আসলে একটা সত্যিকার অর্থে যে আবৃত্তি আসলে শেখানো যায় না, বোধটা শেখানো যায়। আবৃত্তি তো আসলে বোধের একটি শিল্প, এবং যতগুলো আমাদের শাস্ত্র আছে, সংস্কৃততে একটি শব্দই আছে আবৃত্তিং বোধং শাস্ত্রং, সকল বোধের উৎপত্তি হচ্ছে আবৃত্তিতে, আমরা এটা বুঝি। আমার কাজটা তোমরাও দেখেছো যে তুমি যখন আমাকে 80 দশক থেকে 80 দশকে যখন আমি
মহল্লায় মহল্লায় যে শেখাতাম ছেলেমেয়েদেরকে। হ্যাঁ, বাংলাদেশের এখনও কোনো অঞ্চল নেই যেখানে কখনো বাস ট্রাকও যেত না, পায়ে হেঁটে হেঁটে যে আমি মানুষকে কবিতার প্রতি আগ্রহ এবং কবিতার প্রতি ভালোবাসা জন্মানোর চেষ্টা করেছি। আমার কাজটি ছিল যে একটি মাধ্যম, যে মাধ্যম দিয়ে একটি মানুষ নিজেকে চিনতে পারে, নিজেকে বুঝতে পারে, আমি সেই কাজটি করেছি। আসলে আবৃত্তি শেখানোর কাজটি আমার কাছে ছিল না। কবিতা যে মানুষের জীবনের একটি বড় রকমের অভিভাবক এবং একটি বড় ধরনের হাতিয়ার নিজের জীবন সম্পর্কে, যে একটি মানুষকে পরিপূর্ণ হবার জন্য আমি বিশ্বাস করি অন্ধের যেমন একটা সাদা ছড়ি থাকে। শিমুল ভাই, ফিরছি বিজ্ঞাপন বিরতির পর, ততক্ষণ অপেক্ষা করুন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন প্রাণের মেলা বইমেলা অনুষ্ঠানটির নিবেদক ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, সহযোগী নিবেদক কবিবাড়ি সাদাড্ডা। বিজ্ঞাপন বিরতির পর আপনারা আবার অতিথির সঙ্গে আলোচনা শুনতে পারবেন। ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকুন। রবি থেকে বৃহস্পতি 3 জন অতিথি এক টেবিলে, নানা বিষয়, দেশ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি। দেখুন, রাজনীতি কিন্তু আসলে রাজার নীতি নয়। আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী কাজ করে বলেই তো দেশ এগিয়ে যাচ্ছে। গ্যাসের দাম বাড়া মানে সব জিনিসের দাম বাড়া। প্রতিদিন ভিন্ন মত, ভিন্ন সমীকরণ। কিন্তু বিদ্যুতের জোট হিসাবে করতে পারছি না, এটা তো মরা মাছার প্রশ্ন। কখনো যুক্তি, আবার কখনো রাজনৈতিক উত্তাপ। বাংলাদেশ বিশ্বাস করে চীন একটা বন্ধু রাষ্ট্র। দুর্নীতিবাজরা, ঋণখেলাপি ইত্যাদিরা তারা সরকারের ছাতার নিচে চলে যায়, যে সরকারি থাকুক। মুক্তিযুদ্ধের তথ্য বিকৃতি যেন না করতে পারে তার জন্য একটা আইন কিন্তু খসড়া তৈরি আছে। 16 কোটি মানুষ স্বপ্ন একটি সমৃদ্ধ বাংলাদেশ। আপনার ভাবনার সাথে মিলিয়ে নিন আমার ভাবনা। লিচন টাটা বাংলা টক দেখবেন রবি থেকে বৃহস্পতি রাত 10:30টায়, শুধুমাত্র বাংলা টিভিতে। শুক্রবার। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? মানুষ মারা যাওয়ার কারণ কিনা পানি মুখে দেওয়া যায় কিনা, এরকম কোনো আসলে কোরআন হাদিসে পাওয়া যায় না। মনে মনে জিকির করলে সেটা কতটা জায়েজ? জিকিরটা সবসময় করা যায়। আমার কি বাসে নামাজ হবে, পর্দা থাকে, যদিও আমাদের বাসে ছেলেরা নামাজ পড়ে। নারীদের ইসলামী জিজ্ঞাসা নিয়ে নিয়মিত ফোন লাইভ ইসলামী নারীর জিজ্ঞাসা দেখবেন প্রতি শুক্রবার বিকেল 4টায়, শুধুমাত্র বাংলা টিভিতে। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা টিভির নিয়মিত আয়োজন আইন ও বিচার বিষয়ক অনুষ্ঠানে। অভিযোগ যদি সেটা মামলাতেই পরিণত না করতে পারি আমরা, তাহলে আমরা কাদের কাছে যেতে পারি? যদি সে ধরনের আপনি অন্যায় দেখে থাকেন, একটা হচ্ছে কোর্টে আপনাকে আশ্রয় নেওয়া। আইন আমাকে যে লিবার্টিটা দিচ্ছে, হোয়াট ইজ মাই এক্সটেন্ট অফ মাই দিস লিবার্টি? আইনটাতে বলা ছিল 180 দিনের মধ্যে বিচার কাজ শেষ করতে। হ্যাঁ, স্পেশাল প্রাইজ। আইনি সহায়তা নিয়ে ফোন লাইভ আইন ও বিচার দেখবেন সরাসরি প্রতি রবিবার বিকেল 5:30 শুধুমাত্র বাংলা টিভিতে। শুক্র ও শনিবার ফোন লাইভ। বাংলাদেশের স্বনামধন্য আলেমদের নিয়ে প্রতিনিয়ত আয়োজন ইসলামিক জিজ্ঞাসা ও জবাব অনুষ্ঠান নিয়ে থাকছি বাংলা টিভির পর্দায়। ওমান কতারাহা বাতাত্তুহু, যে এই আত্মীয়তাকে ছিন্ন করবে তার সাথে আমি নিজেই সম্পর্ক ছিন্ন করে দেব। ফরজ সালাতের পরে যে ইমাম সাহেব সম্মিলিত মোনাজাত করে, আচ্ছা, এটা কি শরিয়াতে কি কতটুকু না জায়েজ আছে? নামাজের পরে মোনাজাত করার নির্দেশ কোরআন শরীফে আল্লাহ স্বয়ং দিয়েছেন। এই নামাজ শিক্ষা তো ফরজ, মুক্তাদি ইমামের পেছনে কিছুই পড়বে না, আচ্ছা, বরং মুক্তাদি নীরব থাকবে। আর এই নিয়মিত আয়োজনে আপনাদের যে কোনো প্রশ্নের সমাধান দেওয়ার জন্য প্রস্তুত আমি। আপনি প্রস্তুত তো? ফোন লাইভ ইসলামিক জিজ্ঞাসা ও জবাব দেখবেন প্রতি শুক্র ও শনিবার বিকেল 5:30 শুধুমাত্র বাংলা টিভিতে। পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে আছেন 1 কোটির বেশি প্রবাসী বাংলাদেশি। এই প্রবাসীদের নিয়ে বাংলাদেশের জাতীয় টিভি চ্যানেলগুলোর মধ্যে একমাত্র বাংলা টিভি নিয়মিত প্রচার করছে 30 মিনিটের একটি সংবাদ বুলেটিন বিশ্ব বাংলা। প্রতিদিন বাংলাদেশ সময় দুপুর 1টায় সারা বিশ্বে বাংলাদেশিদের খবর জানতে চোখ রাখুন বাংলা টিভির পর্দায়। গ্রিসে প্রবাসীদের সহজ শর্তে বৈধতা সহ বেশ কিছু দাবি নিয়ে রাজপথে আন্দোলনে নেমেছেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রবাসীরা। শাওন আহমেদ, বাংলা টিভি, ভ্যানিশ, ইতালি। বাংলা টিভি সারা বিশ্বে বাংলা। প্রিয় দর্শক, ফিরলাম
বিরতির পর নিশ্চয় এতক্ষণ আপনারা আমাদের সঙ্গেই ছিলেন। চলুন আজকের অতিথির সঙ্গে আবার মূল আলোচনায় ফিরে যাই। শিমুল ভাই, 80-র দশক নিয়ে কথা বলতেছিলাম। না, 80-র দশক না, যে কথাটি শেষ করছিলাম যে আবৃত্তির যেটি ছিল, যে আবৃত্তি হচ্ছে আমি যে জিনিসটি শেখাই সেটি হচ্ছে যে একজন অন্ধের যেমন একটি সাদা ছড়ি তার জীবনকে সামনের দিকে নিয়ে যায় ভরসা, একটি মানুষের জীবনে কবিতা হচ্ছে একেবারে মানে স্বাবলম্বী হবার জন্য, নিজেকে বোঝার জন্য কবিতার কোনো বিকল্প আসলে একটি মানুষের জীবনে মস্তিষ্কে আর কিছু হতে পারে না। পৃথিবীতে যে কোনো দেশেরই শিক্ষায় আমরা দেখি যে নানা রকম শিক্ষার সিলেবাস থাকে শিশুদের, নানা রকম, উন্নত দেশ অনুন্নত দেশ, কিন্তু প্রত্যেকটি দেশে একটা জিনিস কিন্তু সব দেশে আছে, সেটি হচ্ছে ছোটবেলায় রাইমস শেখানো। ছোটবেলায় কবিতা কিন্তু পাঠ্যপুস্তকে সব দেশের বইতেই আছে। তার মানে কবিতাই একটা মানুষের জীবনের সামনে এগুবার যে দর্শন, সেটা কবিতার মধ্যে থেকেই পাওয়া যায়। সেজন্যই বলছি যে আমি এই কাজটি করেছি, এখনও করছি। এছাড়াও প্যারালালি আমি কিছু প্রমিত উচ্চারণ এবং এখন অনলাইনের মাধ্যমে এগুলো আমি এগুলো ফান্ডামেন্টাল বিষয়গুলো শেখাচ্ছি। কিন্তু আমি যে প্রত্যন্ত অঞ্চলে গিয়েছি, মানুষকে আসলে কবিতার বোধটা জানাবার চেষ্টা করেছি, এবং আমি এখনও তাই করি। এই যে বললাম যে কবিতা আসলে নির্মাণ করা সম্ভব না, কবিতা বোধ জাগানোটা সম্ভব, এবং আমার ভেতরে যে আদর্শ বোধটা তৈরি হবে সেটি দিয়ে আমি কবিতা পড়ব। শিমুল ভাই, আপনি একটা বিষয় লক্ষ্য করবেন, এই যে 21-এর বইমেলাতে লিটল ম্যাগ নামে একটা চত্বর থাকে, কিন্তু আবৃত্তির ক্যাসেট বিক্রি হবে বা আবৃত্তি বিষয়ক সিডি বিক্রি হবে এরকম কোন স্টল কিন্তু বা চত্বর আপনাদের নেই। আপনাদের দাবিও সেরকম ভাবে জোরালো না। আমাদের দাবি জোরালো না। আমরা খুব বিশ্বাস করি আমাদের বর্তমান সরকার যে বিষয়গুলোকে করেন, আমি মনে করি বুদ্ধিমত্তার সাথে সেগুলো করেন, বিচক্ষণভাবেই করেন। কিন্তু বিষয়টি একটু ভাববার বিষয় আছে যে লিটল ম্যাগাজিন স্টল আলাদা হচ্ছে, বই হচ্ছে, বইমেলাতে বইমেলাই থাকবে, এটা নিয়ে কোনো ব্যাপার না। কিন্তু যেহেতু আমাদের সরকার একটি কথা বলেছেন, সেটি হচ্ছে যে ডিজিটাল শব্দটা যেহেতু আসছে, বইও কিন্তু এখন ডিজিটাল হয়ে যাচ্ছে, ই বুক হচ্ছে, এখন কবিতাও কিন্তু ডিজিটাল হয়ে যাচ্ছে, অর্থাৎ আবৃত্তির মাধ্যমে। আমি একটা কথা বলতে চাই শিমুল ভাই, ডিজিটাল হয়ে যাচ্ছে, ই বুক হয়ে যাচ্ছে, ঠিক আছে, ক্যাসেটও কিন্তু বিক্রি হতে পারে আগের মতন। কিভাবে একটু মাধ্যমটা চেঞ্জ হতে পারে। আগে আমরা ফিতার মাধ্যমে বা সিডির মাধ্যমে আমরা আবৃত্তির ক্যাসেট শুনতাম, এখন কিন্তু মেমোরি কার্ড আছে। আমরা কি পারি না আপনার এই আবৃত্তিকে, গানকে মেমোরি কার্ডের মাধ্যমে বলছি যে এই কথাটাই আসছে যে এখন যেটা হচ্ছে যে এই সরকারের সময় কিন্তু এই বইমেলাতে যে ক্যাসেট তারপরে এগুলো বিক্রি হওয়ার যে ট্রেন্ডটা ছিল, এই সরকারই বন্ধ করে দিয়েছিলেন প্রথমবার এসে। আমি চাই ট্রেন্ডটা থাকুক না, তাতে হয়েছে কি একটা মাধ্যমের ছেলেমেয়েরা যে উঠতো, সম্ভাবনার দিক ছিল, সব যে ভালো কিছু ছিল তা না, কিন্তু একটা বইমেলার মধ্যে যে একটা আনন্দ, এখন তো কর্পোরেট বইমেলা, আসলে মানে বইমেলার মধ্যে প্রাণ আছে কিনা জানি না, ব্যবসা আছে নিঃসন্দেহে। আমি কিন্তু বলবো যে এখন কিন্তু মানুষ সাহিত্য চর্চা করে না, হলে বইমেলা চলতো না। সাহিত্য চর্চা করতো আগে, এখন বই চর্চা করে। আমার 5টা বই বেরিয়েছে, আমি বললাম আপনার বই বেরোয় নাকি আপনার কবিতা বেরোয়? বলে আমার বই বেরিয়েছে। তারপর আমি বললাম আপনার বই বেরোচ্ছে না কবিতা বেরোচ্ছে? বলে আমার বই বেরোচ্ছে। মানে কবিতা বেরোনোটা ফ্যাক্টর না, কয়টা বই বেরোচ্ছে সেটা ফ্যাক্টর। তো এই ধরনের চিন্তা ভাবনা যখন চলে এসেছে, এবং বইমেলায় গেলে অনেক আকার বড় হয়েছে, কিন্তু এর মধ্যে যে শূন্যতা তৈরি হয়েছে, বাঙালির শূন্যতা তৈরি হয়েছে, সেটা কিন্তু আমরা বাঙালিরা সবসময় মেলাতে একটু কনজাস্টেডই পছন্দ করি। আমি গ্রামের মেলাতে যে যদি দেখি যে সেখানে কিছু নেই, খালি একটা হাটে যে যদি দেখি যে সে হাটটা ফাঁকা, আমি কিন্তু প্রাণবন্ত হব না। মেলা মানেই হচ্ছে মিলনের জায়গা। তো আমি যত বড়ই করি না কেন, যতই দূরত্ব বাড়িয়ে দিই না, হয়তো এবারের জন্য হতে পারে যে দূরত্বটা, কিন্তু মেলার মধ্যে একটা হই হই রই রই যদি না থাকে, সেই মেলার আনন্দ কিন্তু আসলে আসে না, উৎসব মুখর মনে হয় না। আমি যাচ্ছি, এখন মনে হয় যে স্যুট পরে যাব নাকি কর্পোরেট একটা ইন করে শার্ট পরে বইমেলাতে যাব। আমার আর পাঞ্জাবি পরে বইমেলাতে যেতে ইচ্ছা করে না। কেন করে না? যে ওখানে তো সব কর্পোরেট। তো এটা আমি জানি না, এটা আমার ব্যক্তিগত অভিমত, কিন্তু আমি মনে করি যে যে কোনো কিছুই যখন হয় আমাদের শেকড়টা যে হারিয়ে যায়, এটা খুব কষ্ট হয় মাঝে মধ্যে, সত্যিকার অর্থে। শিমুল ভাই, পৃথিবীতে এমন কোনো নজির নেই যে
একজন মানুষের শুধু আবৃত্তি শোনার জন্য প্রায় 10,000 দর্শক সমাগম ঘটে। এটা আপনি সফল করেছেন বাংলাদেশে রবীন্দ্র সরোবরে। আমি এটা নিয়ে কথাই বলতে চাই না। আমি ডিসেম্বর মাসে করেন, এটা কি করে সম্ভব? না, আমি এটা নিয়ে কথা বলতে চাই না। শক্তিটাই কি কোথায় লুকায়? না, আমি বলি যে আমি ভালোবাসি, দেশকে ভালোবাসি, আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, স্বাধীনতাকে ভালোবাসি। আমি ভালোবাসা থেকে করি এই ভালোবাসা। 71টি কবিতা পড়েন? 71টি কবিতা পড়ি। এবং আপনারা তুমি জানবা যে যখন এ দেশে 2010 সাল থেকে আমি শুরু করি এবং বাংলাদেশের একটি খুব কঠিন সময় পার করতে হয়েছে সরকারকে, যখন পোড়াও টরাও ছিল 13-14 সময়, তখন বাংলাদেশের সকল সাংস্কৃতিক কর্মী কিন্তু রাস্তায় নামা ছিলেন না একজনও, মানে ভয় পাচ্ছিলেন পোড়াবে, বোমবাস্ট হবে কিনা। আমি কিন্তু সেই 10,000 মানুষকে একসাথে করে জীবনের ঝুঁকি নিয়ে মঞ্চে যে কবিতা পড়েছি। আমাকে থানা থেকে বিভিন্ন পুলিশ অফিসাররা বলেছেন যে সুমন ভাই করেন না, প্রোগ্রামটা বিপদ হতে পারে। আবার কিছু বন্ধুরা বলেছে যে তুমি করো, আমরা দরকার হলে বন্ধের দিন করো, তো আমরা দরকার সিভিল ড্রেসে এসে পুরো জায়গাটা পাহারা দেবো, তাও বন্ধ করো না। এই যে আমার বন্ধুরা, এই যে স্বাধীনতার সপক্ষের মানুষগুলো যে এখনো আছে, মরলে মরবো, আমিও মরবো, তুমিও মরবো একদিন। আমি বিশ্বাস করি যে দেশকে ভালোবেসে যদি মরি তাহলে তো এর থেকে বড় পাওয়া কিছু নেই। আমি মানে দেশের জন্য মরবো, মরারও তো একটা মর্যাদা আছে, আমি এই মনে করে উঠেছি। এবং আমাকে যেভাবে এই প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী সিভিল ড্রেসে এসে চারিদিক থেকে ঘেরাও করে আমাকে পাহারা দিয়ে, এই 10,000 মানুষকে পাহারা দিয়েছে, কেউ জানে না, কাউকে বুঝতেও দেয়নি, আমি কিন্তু করে গেছি। সময়ের স্বল্পতায় আমাদের অনুষ্ঠানের এখানে ইতি টানতে হবে। আমাদের স্টুডিওতে কষ্ট করে আসার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন প্রাণের মেলা বইমেলা অনুষ্ঠানটির নিবেদক ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, সহযোগী নিবেদক কবিবাড়ি সাদাড্ডা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আসাদ কাজল আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।